তো এটা সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমার এই প্রতিদ্বন্দ্বিতাটা। তো এখানে তো আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এবং এখানে ভোটার হিসেবে যারা আছে তারা তো আসলে 300 জন সংসদ সদস্য। সুতরাং এখানে এটার ক্ষেত্রেও মনে হয় না যে আমি এখানে এটার মধ্যে পড়ি আসলে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, এটা আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের যে একটা উদ্দেশ্য, যে নারীদের সংসদে প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাদের ভয়েসটা রেজ করা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেই নারীরা আসলে মধ্যবিত্ত পরিবার থেকে আসা, যেই নারীদের আসলে পলিটিক্যাল কোনো ব্যাকআপ নাই, বাবা বা ভাইয়ের সহযোগিতা নাই রাজনৈতিকভাবে, তো সেই মধ্যবিত্ত যেই নারীরা আছে যারা আসলে সমাজে প্রতিষ্ঠিত কিন্তু আসলে খুবই ছোট বলতে নিম্নপদস্থ আসলে চাকরি, ফলে এই ধরনের যখন আইনটা তাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে একটা বার ক্রিয়েট করে, তো আমার মনে হয় যে সেটি নারী রাজনৈতিক ক্ষমতায়নের জন্য একটা বড় বাধা। তো আমি মনে করি যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে এই আইনের ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে এই লাভজনক পদ এবং উচ্চপদস্থ কর্মকর্তা বা এইটার যে স্পিরিটটা আইনের, সেই ক্ষেত্রে এটা আসলে পরিষ্কার করা প্রয়োজন। আর এই কারণে আমি এইটার ফলে আসলে আমি আজকের পরে আমি চাই যে আমার আসলে এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। কারণ আমি চাই এখানে ইনারা তো আসলে কাগজপত্র জমা নিয়েছেন, কিন্তু মানে আমি তো আমার কথাটা বলতে পারিনি। তো আমার জায়গা থেকে আমি হচ্ছে শুনানির সুযোগটা চাই, আর বাকিটা হচ্ছে আইনের ব্যাখ্যাটা আমার আইনজীবী বলবেন। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি বলি একটু আইনের ব্যাখ্যাটা আমার আইনজীবী বলে ভালো হয়, কারণ আমি আইনের মানুষ না। আমি যেটা বলছি যে আর্টিকেল 66 এবং আর্টিকেল 12 এখানে যখন স্পষ্ট করে বলা আছে যে আচ্ছা, আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এটাই হচ্ছে, আমি লিগ্যাল ব্যাখ্যাগুলো দিচ্ছি। ধন্যবাদ। ডিটেইলস ব্যাখ্যা দিচ্ছি। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট নাজমুস সাকিব, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, আমি মনিরা শারমিনের লয়ার। আজকে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার মহোদয়ের কাছে আমরা কিছু সাবমিশন রেখেছিলাম। সেটা হচ্ছে এই যে একটু আগে রিটার্নিং কর্মকর্তা মহোদয় বললেন মনিরা শারমিনের মনোনয়নটা বাতিল করা হয়েছে একটা গ্রাউন্ডে। সেই গ্রাউন্ডটা হচ্ছে উনি চাকরি থেকে রিজাইন করেছেন সত্য, কিন্তু 3 বছর পার হয় নাই। আরপিও, যেটা আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ বলি, 1972 সালের আইন। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই আইনটা আনা হয়েছে অ্যামেন্ডমেন্ট করে 2009 সালের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেই অ্যামেন্ডমেন্ট করে বলা হলো যারা সরকারি চাকরিতে থাকবেন তাদের 3 বছর যদি পার না হয় তাহলে তারা অযোগ্য হবে। এখন আমরা যদি সবগুলো আইন একসাথে মিলিয়ে পড়ি, এই আইনটা কেন করা হয়েছিল? আইনটা করা হয়েছিল যারা বাগা বাগা আমলা ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন, পুলিশ অফিসার ছিলেন, তারা যাতে হুট করে উড়ে এসে জুড়ে বসতে না পারে। যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন তাদের মনোনয়নের ক্ষেত্রে যাতে তারা প্রতিবন্ধকতা তৈরি করতে না পারেন। যেমন বিগত আমলে আমরা দেখেছি মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর দপ্তরের বড় বড় কর্মকর্তা, ওনারা চলে এসেছেন নির্বাচন করার জন্য, সাধারণ ইলেকশন করার জন্য, এমপি পদে লড়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতে এই অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে। আর আমার মক্কেল মনিরা শারমিন কি করে, উনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। উনি কবি সুফিয়া কামাল হলের ভিপি ছিলেন, হল সংসদের 2018 সালের কোটা পরবর্তী আন্দোলন পরবর্তীতে যখন সংসদ নির্বাচন হলো উনি জিএসও নির্বাচিত হয়েছেন। এবং এর পরবর্তীতে উনি যখন এনসিপিতে আসলেন 24-এর আগে 2023 সালের নভেম্বর মাসে উনি কৃষি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেন। পোস্টটা কর্মকর্তা, ডেজিগনেশনটা এটা একটা জুনিয়র র্যাঙ্কের পোস্ট। এবং এর পরবর্তীতে উনি 2 বছর পর্যন্ত টোটাল ওনার মেয়াদ ছিল। কিন্তু নির্বাচন কমিশন যখন গত বছরে ইলেকশন শিডিউল ঘোষণা করলেন জাতীয় নির্বাচনের, সেই ইলেকশন শিডিউল ঘোষণার আগে যখন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কিংবা মাহফুজ আলমরা যখন পদত্যাগ করেছিলেন, ওই একই সময়ে কিন্তু মনিরা শারমিনও পদত্যাগ করেন। এবং তিনি জেনারেল ইলেকশনে, সাধারণ ইলেকশনের এমপি পদে কিন্তু দাঁড়ান নাই, উনি সংরক্ষিত দাঁড়িয়েছে। এখন যে আইনের বিধানটার কথা বলা হচ্ছে, এটা উচ্চপদস্থ কর্মচারীদের জন্য। আমরা আইনের ব্যাখ্যা যখন করি, সুপ্রিম কোর্টের অনেক রায় আছে এবং বড় বড় জুরিস্ট যারা আছেন, আইনের ব্যাখ্যার ক্ষেত্রে একটা বলা হয়েছে হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন হইতে হবে।
অর্থ হচ্ছে আইনের যতগুলো ধারা আছে সবগুলো একসাথে মিলিয়ে পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে লেজিসলেচারের ইন্টেনশন কি ছিল আইনটা প্রণয়ন করার সময়, এটা হচ্ছে এই আইন ব্যাখ্যার অন্যতম ভিত্তি। এই অ্যামেন্ডমেন্টটা যখন আনা হয়েছিল, এটা তো বেসিক্যালি আনা হয়েছিল ভাগা আমলাদের জন্য, যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে ছিলেন তাদের জন্য। আরও তো আসছেই হচ্ছে খুব কম সময়ের জন্য, শুধু 2 বছরের একটা পিরিয়ড এবং জুনিয়র কর্মকর্তা হিসেবে। ফলে তার ভোটারদেরকে প্রভাবিত করার কোনো ধরনের সুযোগ নাই, সেটা তো ন্যাশনাল ইলেকশনে নাই। আর সংরক্ষিত তো হচ্ছে এখানে ভোটার হচ্ছে যারা নির্বাচিত এমপি তারাই হচ্ছে ভোটার। তো একজন কৃষি ব্যাংকের অফিসার কিভাবে এতগুলো এমপিকে প্রভাবিত করতে পারেন? এটা তো কোনোভাবে, এটা হচ্ছে আমি মনে করি, এবং আমরা এই রিটার্নিং কর্মকর্তার এটা হচ্ছে আইন না বুঝার ফল। আপনার আইনে ইন্টারপ্রিটেশন করতেছেন, ইয়েস, এখানে আইনে ক্লিয়ারলি সেটা রাজক বল হোক আর চুনপটি হোক, হ্যাঁ। সবার জন্য সমান, আইনের চোখে সবাই সমান। প্রশ্নটা হচ্ছে আপনারা বিষয়টাকে জানতেন কিনা যে আইনে এই বার্তা আছে, জানার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা কেন সাবমিশন করলেন? প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় কি- জানার পরেও যখন আপনারা জানতেন জানতেন কিনা যে 30 বছরের যে বার্তা আছে, হইলে অবসরের পর যে 3 বছরের একটা বার আছে এখানে, হ্যাঁ, এটা আপনারা জানতেন কিনা? অবশ্যই জানতাম, জেনে বুঝেই তো ফাইল করেছি। কারণ আমরা জানি যে আইনের ব্যাখ্যাটা কি। আইন তো প্লেন অ্যান্ড সিম্পল লেটারে কখনো হয় না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেটারে যেভাবে করে আমরা সাধারণ মানুষজন দেখি, সাংবাদিক বন্ধুগণ দেখেন, এভাবে করে তো একজন আইনজীবী দেখে না। একজন সংসদ সদস্য প্রার্থী যিনি হবেন সেটা তো সাধারণ মানুষের মতো করে আইন বুঝেন না। তিনি আইন বুঝেন হচ্ছে এটার স্পিরিট কিভাবে হয়। আইনের তো ব্যাখ্যা করার অনেকগুলো নীতি আছে, উসুল আছে এবং প্রিন্সিপাল আছে, এবং সেখানে দেখা যাচ্ছে হচ্ছে এই আইনটা তার ক্ষেত্রে পার্টিকুলারলি তার ক্ষেত্রে কিংবা তার মতো করে যারা নারীরা আছে তার ক্ষেত্রে প্রযোজ্য না। সে তো জেনে বুঝেই এটা ফাইল করেছে। না না, অ্যামেন্ডমেন্টটা তো 1972 সালের আইনে ছিল না, 2009 সালের আইনে আনা হয়েছে। এবং আপনি যদি মাহমুদুল ইসলামের কনস্টিটিউশন ল বাংলাদেশে দেখেন, এই সংক্রান্ত কোনো আপনি আলোচনায় পাবেন না। ওনার ওখানে আপনার এটা হচ্ছে আমাদের আইনের বাইবেল বলা হয় আর কি, কনস্টিটিউশন ল। হ্যাঁ যিনি আইন প্রণয়ন করবেন, হ্যাঁ হ্যাঁ, যদি আইন ভায়োলেশন না আইন ভায়োলেশন করছি না তো, আমরা আইন ভায়োলেশন করছি না বলে এখানে ফাইল করেছি, আমরা জেনে বুঝেই ফাইল করেছি। না না ভাই, আপনারা কি করছেন কিনা? হ্যাঁ, আমরা নিঃসন্দেহে আপিল ফাইল করবো, এবং আমরা আশা করতেছি ইলেকশন কমিশনে যখন 5 সদস্য বিশিষ্ট যখন ওনারা বসবেন, ওনারা আরো বেশি জাননেওয়ালা, তাদেরকে আমরা বুঝাতে সমর্থ হবে এবং আমরা আপিলে জিতবো বলে আশা করছি। থ্যাংক ইউ।